এর আগে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে অভূতপূর্ব অর্জনের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। আজ বাজেট অধিবেশনের আলোচনা শুরুর আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ধন্যবাদ প্রস্তাব আনেন। এ সময় প্রস্তাবটি কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এতে সমর্থন দিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বিদেশ সফরের চুক্তিগুলো সংসদে তোলার দাবি জানান। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সফরের সব অর্জন জনগণের। রিপোর্ট নূরনবী সরকারের। ২১ জুন থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে দেশ দুটির সাথে বাংলাদেশের ১৭টি সমঝোতা স্মারক সই হয়। মালয়েশিয়া ও চীনের সর্বোচ্চ নেতার সঙ্গেও বাংলাদেশের উন্নতি প্রশ্নে নানা আলোচনা করেছেন তারেক রহমান। শনিবার সকালে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যক্রম। আমি একটি ধন্যবাদ প্রস্তাব কার্যসূচি অনুযায়ী স্পিকার আলোচনা শুরু করতে চাইলে দাঁড়িয়ে ফ্লোর চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুই দেশ সফরের অর্জন ও গণসংবর্ধনার নামে জনভোগান্তি পরিহার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে সংসদে একটি প্রস্তাব আনেন মির্জা ফখরুল। ২১ থেকে ২৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী নতুন দিনের রাজনীতি ও কূটনীতির সূচনা করলেন। প্রাইম মিনিস্টার ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড। হি ইজ সেটিং দ্য স্ট্যান্ডার্ড। আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে, মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। ধন্যবাদ প্রস্তাবটি সমর্থন করে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, স্বচ্ছতার স্বার্থে চুক্তিগুলো যেন সংসদে প্রকাশ করা হয়। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ধন্যবাদ প্রস্তাবের উপর মন্তব্য করেন স্পিকার। বলেন, এই সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বাজেট আলোচনার এক পর্যায়ে অধিবেশন কক্ষে আসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে স্পিকার সংসদ নেতাকে অবহিত করেন। এরপর স্পিকারের অনুরোধে সংসদ নেতা কথা বলেন। ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধী দলীয় নেতা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে দেশের স্বার্থ দেখার যে দায়িত্ব দিয়েছে তা পালন করছেন তিনি। স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব পালনে নিজের দায়বদ্ধতার কথাও জানান সংসদ নেতা। যেহেতু সংসদের সকল সরকার ৭১, ঢাকা। আয়কর আইনের ২১৬ ধারা বাতিল এবং পাড়া মহল্লা কেন্দ্রিক মুদি প্রসাধনীর দোকান ভ্যাট এবং করমুক্ত রাখার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ছোট ব্যবসায়ীরা ভ্যাট সম্পর্কে তেমন একটা জানেন না, তাই অটোমেশন এবং জনবল ছাড়া এটা বাস্তবায়ন করলে দুর্নীতি ও হয়রানি বাড়বে। জাহিদুল ইসলামের প্রতিবেদন।
রাজস্ব বাড়াতে দেশ জুড়ে থাকা পাড়া মহল্লা কেন্দ্রিক এমন ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র দোকানকে ভ্যাট এবং করের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবারের বাজেটে। দোকানিরা বলছেন, ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করে সেটা কিভাবে সরকারের কোষাগারে জমা দিতে হয় সেই সম্পর্কে ধারণা নেই। এখানে দিনমজুর আছে, ভ্যান চালক আছে, গরিব মানুষ আছে, আম বেচা লোক আছে। ভ্যাটে গেলে তাদেরও কষ্ট হবে এবং আমাদের সাথে কাস্টমারের সাথে গন্ডগোল হবে এরকম একটা অবস্থা। ট্রেড লাইসেন্স ওটা সরকারিভাবে আমাদের প্রত্যেক বছরে আবেদন করা হয়। কাস্টমার থেকে আমরা কিভাবে ভ্যাট নেব এবং গভর্নমেন্টকে কিভাবে ভ্যাট দেবো এই সম্পর্কে আমরা আসলে এখনো কিছুই জানি না। দোকান মালিক সমিতি বলছে, এদের কাছ থেকে সরকার কিভাবে ভ্যাট আহরণ করবে সেটা স্পষ্ট নয়। তাই প্রস্তুতি ছাড়া ভ্যাট আহরণে দুর্নীতি এবং হয়রানি বাড়বে। ভ্যাট কর্মকর্তা আরো স্মার্ট হবেন, আরো মানবিক হবেন, যাতে করে মানুষ ভ্যাট দিতে, ট্যাক্স দিতে উৎসাহিত হয়। কারণ ভ্যাট ট্যাক্সের লুক দেখলে মনে হয় পুলিশের লুক আসতেছে, আমি আসামি, উনি হচ্ছে পুলিশ, ব্যাপারটা এরকম মনে হয়। এই জায়গাটা আমাদের রিপেয়ার করা দরকার। আয়কর আইনে 216 ধারাকে অসম্মানজনক এবং নিপীড়নমূলক উল্লেখ করে এটিরও বাতিল চেয়েছে সংগঠনটি। বলছে, ক্ষুদ্র দোকানীদের কাছ থেকে ভ্যাট আহরণের চিন্তা করে সরকার ভুল পথেই হাঁটছে। অনেকেই ইতিমধ্যে ব্যবসা ছেড়ে বেকার জীবনযাপন করছেন। আমি মনে করি এখন যদি আবার এই ধরনের চাপ সৃষ্টি করা হয় তাহলে আরও নতুন করে বেকারত্বের মাত্রা অনেক বেড়ে যাবে। শুধু যে কর্মচারীরা বেকার হবে তা না, যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রান্তিক ব্যবসায়ী তারাও একেবারেই বেকারত্ব বরণ করবে। বিভিন্ন খাতের ভ্যাট ও কর ফাঁকি বন্ধ করে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র দোকানীদের উপর ভ্যাট না চাপানোর অনুরোধ দোকান মালিক সমিতির। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে বনানী, গুলশান ও বারিধারা লেকের পয়ঃবর্জ্য সুয়ারেজের মাধ্যমে দাসেরকান্দি প্লান্টে নেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। হাতিঝিলকে আধুনিক করার পাশাপাশি বসবাসযোগ্য রাজধানী গড়তে চায় সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে এডিস মশার লার্ভা উদ্বেগজনক। সচেতনতার পাশাপাশি জরিমানা এবং অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। বিস্তারিত মুহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বহুমুখী জলধারা ও যোগাযোগ ব্যবস্থা। এর মূল লক্ষ্য যানজট নিরসন, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং নাগরিকদের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করা। আর সেই হাতিরঝিলকে উন্নত করতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় হাতিরঝিল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সেই কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, গৃহায়ণ প্রতিমন্ত্রী, ওয়াসার এমডি সহ সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় ওয়াসার এমডি বলেন, হাতিরঝিলের পরিবেশ উন্নত করার পাশাপাশি বনানী, গুলশান, বারিধারা, মহাখালী লেকে পয়ঃবর্জ্য 2 বছরের মধ্যে সুয়ারেজের মাধ্যমে দাসেরকান্দি প্লান্টে নেওয়া হবে। বনানী লেক, গুলশান লেক, বারিধারা লেক, এখানকার যে সুয়ারেজ এটা আর খালের মধ্যে যাবে না, লেকে যাবে না। আমরা এই 2 বছরের মধ্যে আমরা আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দাসেরকান্দি নিয়ে যাব। নিয়ে সেখানে ট্রিটমেন্ট করার পর সেই পানিটা ব্যবহার উপযুক্ত হবে, সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। প্লাস সর্বশেষ যে চূড়ান্ত বর্জ্য থাকবে সেটা অনেক কাজে ব্যবহার করে। এটা নিয়ে ইতিমধ্যে গবেষণা এবং রিসার্চের কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা। নগরের পরিবেশ উন্নতকরণে জনগণেরও সহায়তা চাইলেন গৃহায়ণ প্রতিমন্ত্রীও। শহর আমাদের সবার, এই শহরকে আমরা ভালোবাসি। তাহলে আমাদের যত রকম উন্নয়ন পরিকল্পনা এবং আমরা পরিবেশ ঠিক রাখার জন্য যা যা করছি তাতে সফল কাম হব। সকলের অংশগ্রহণ ছাড়া এবং সকলকে মনে করতে হবে এটা আমার লেক, আমার পার্ক এবং আমার শহর। তাহলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেভাবে আমরা আগাতে পারবো। রাজধানীতে যেভাবে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে তা উদ্বেগজনক বলছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। 50% অধিক রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে আমরা 50% অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খারাপ। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আন্তঃ মন্ত্রণালয়ের কমিটি করে একটি সমন্বিতভাবে যাতে নগরবাসীকে এই বিষয়গুলো থেকে একটা ভালো কিছু আমরা উপহার দিতে পারি, এটা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস যাবৎ কাজ করছি। হাতিরঝিলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপের কথাও জানান তারা। মুহাইমিনুল খান অপু, ৭১,
ঢাকা। ঘোষণাতেই সীমাবদ্ধ দেশের রাজনীতিতে ৩৩% নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি। আরপিও বাস্তবায়নে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নিবন্ধন এবং আইন বাস্তবায়নের দায়িত্বে থাকলেও জেন্ডার সংক্রান্ত বিধান বাস্তবায়নে তাদের কার্যকর ক্ষমতা সীমিত। এমন তথ্যই উঠে এসেছে ওয়েব ফাউন্ডেশনের গ্রিপ প্রকল্পের গবেষণার প্রতিবেদনে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গবেষণা তথ্য বলছে অংশগ্রহণকারী 72% মনে করে এখনো দলগুলোতে 33% নারী প্রতিনিধিত্বের বিষয়টি বাস্তবে কার্যকর হয়নি। এছাড়া 39.3% মতে নির্বাচন কমিশনের সক্ষমতা সীমিত এবং আরপিও বাস্তবায়নের শর্তাবলী সম্পর্কে সীমিত ধারণা রাখেন 40% মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে সকল ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিপরীতে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণের সুপারিশ করেন তারা। সেই সাথে দলের ভেতর গণতান্ত্রিক চর্চায় লিঙ্গ সমতার পরামর্শও তাদের। আমরা ঘূর্ণায়মান পদ্ধতিতে বলেছি এভাবে, প্রথম টার্মে যদি হচ্ছে 1, 2, 3 ওয়ার্ড হয় তাহলে হচ্ছে পরে এটা শুধুমাত্র নারীরাই অংশগ্রহণ করবেন, এখানে নারীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর বাকি ওয়ার্ডগুলোতে হচ্ছে পুরুষরা করবেন। অর্থনীতিতে এবং তার উপরে কাঠামো হিসেবে রাজনীতিতে এই দুই জায়গায় যদি নারীর অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হয়, মুভমেন্টের কোনো বিকল্প নাই। তো আমাদের সুরক্ষাটা যদি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে না পারি, আমরা যদি এখনো বাংলাদেশ চিন্তা করে যে নারীদেরকে নেতৃস্থানের জায়গায় যেতে দিয়ে তাদেরকে নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে দেওয়া যাবে কি না, এইটা যদি এখনো আলোচনায় থাকে তাহলে আমরা মনে করি যে আমরা আসলে 2026-এ নাই। কিন্তু এ সময় ইসি সিনিয়র সচিব বলেন, নারীরা নেতৃত্বে সুদৃঢ় অবস্থান তৈরি করতে চাইলেও সীমাবদ্ধতা রয়েছে এখনো। সেখানে আরপিও সংশোধন করে সমাধান করা সম্ভব নয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কিন্তু এই হারটা আনুপাতিকভাবে আসেনি। এই কারণগুলো আমাদেরকে বিশেষ করে দেখার দরকার এবং এই কারণগুলোরই রিফ্লেকশন কিন্তু আমাদের আরপিওতে আসে, নির্বাচন পদ্ধতিতে আসে, নির্বাচন ব্যবস্থাপনায় আসে। গণতান্ত্রিক সংস্কার হচ্ছে নারীকে নারীর জায়গায় মর্যাদা দিতে পারা আর পুরুষকে তার যোগ্যতা অনুযায়ী ক্ষমতা প্রদান করা। আমরা নারীকে নারীর জায়গায় মর্যাদা দিয়ে তার কর্মক্ষমতা অনুযায়ী আমরা দেশ এবং দেশের জন্য কাজ করাতে পারবো। একই সাথে পুরুষে তার কর্মক্ষমতা অনুযায়ী, তার মেধা অনুযায়ী দেশ এবং দেশের জন্য কাজ করাতে পারবো। সেটাই গণতান্ত্রিক সংস্কার। আলোচনায় উঠে আসে গণতান্ত্রিক উত্তরণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথাও। নারী প্রতিনিধিত্বে আর্থসামাজিক নিরাপত্তা সহ পুরুষ প্রধান রাজনৈতিক সংস্কৃতির বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। ঠিক কাছাকাছি সংখ্যক নারীরাও কিন্তু মিছিলের সামনে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। এ যেন হতভাগাদের মধ্যে অতি হতভাগার গল্প। সারা দেশে নারী শ্রমিকের লড়াই উপকূলে এসে হয় আরও চ্যালেঞ্জিং। একদিকে জলবায়ু পরিবর্তনের কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ার সংকট মোকাবেলা করতে হচ্ছে নারী কৃষকদের, অন্যদিকে নেই তাদের কাজের স্বীকৃতি, ফলে তাদের দেখারও কেউ নেই। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন রিফাত আহমেদ। এই উপকূলের মাটির সাথে তার বোঝাপড়াটা বহুদিনের। কৃষিকাজের সাথে নিজের জীবনটাই জড়িয়ে রেখেছেন। জলবায়ু পরিবর্তনে মাটিতে লবণাক্ততা বাড়ায় ফসল উৎপাদনে তাকে প্রতিদিন লড়তে হচ্ছে। 65 বছর বয়সী মোসাম্মত নাজমা আপনজনদের হারিয়ে এখন একাই থাকেন। আমার স্বামী মারা গেছে এখান থেকে প্রায় 35-36 বছর আগে। সেই হইতে আমি এখানে বাপের বাড়িতে থাকি। এখানে কৃষিকাজ করি, যা টুকটাক বাইরে দিন মজুরিও খাটি। বিলকিসের গল্পটাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিকর এক সংগ্রামের। নাজমাদের মতোই তাকে লড়তে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে। মাটি লবণ হয়ে যায়, সব সবজি হতে চায় না, পানি টানতে হয় খুব। মোটর একজনের কাছে মোটর নিয়ে আসতে হবে না, নিজেরা কাকে করে পানি দূরের থেকে পানি এনে দেওয়া সম্ভব না। তো বাংলাদেশের কৃষিতে নারী মুখ্য চরিত্রে, কিন্তু মূল্যায়নের দৃশ্যে উপেক্ষিত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলে দেশের মোট শ্রমশক্তির 45% নারী। কৃষিতে 17 ধরনের কাজ করে নারীরা। এই খাতে নারীদের সংখ্যা 1,72,50,000, কিন্তু মাত্র 13% নারী একক বা যৌথ জমির মালিক। সাতক্ষীরা শ্যামনগরের 12টি ইউনিয়নের সরকারি হিসাব বলছে, পুরুষ কৃষকের সংখ্যা যেখানে 76,000-এরও বেশি, সেখানে নারী কৃষক মাত্র 15,425 জন।
যা মোট সংখ্যার মাত্র 20%। কৃষক হিসেবে তেমন একটা স্বীকৃতিও নেই তাদের। অন্যদিকে কৃষি সুবিধা তেমন একটা যায় না এই প্রত্যন্ত অঞ্চলে। সরকারের নিয়ম অনুযায়ী তো আছেন নিজের নামে থাকা লাগে, কিন্তু সবাই তো থাকে না। আর অনেকে বর্গার নিয়েছে, কিন্তু তার কাছে লিখিত করে নামে থাকে না, যে কোনো জিনিসপাতি পাওয়া যায় না। অনেক জমি করে 5 বিঘা 10 বিঘা, তারা অনেক সার ইঞ্জিন বা সার দেওয়া ওই যে বক্সগুলোরও পায়, ড্রাম। আমি কিছু পাইনি। জাতীয় পর্যায়ে শেষ কৃষি শুমারি হয় 2008 সালে, ফলে তথ্যের ঘাটতিও রয়েছে। তৃণমূল পর্যায়ে কাজ করা একজন কৃষি কর্মকর্তা জানান, লোকবলের অভাব আর পরিসংখ্যানের ঘাটতিতে সুবিধা ঠিকমতো পৌঁছায় না প্রান্তিকে। লোকবল সংকট বলেন কি সেটা আছে। যেমন আমার উপসহকারী কৃষি অফিসার থাকার কথা 36 জন, সেখানে হয়তো 50%-এর নিচে আছে। যেমন আমার এখানে কৃষি সম্প্রসারণ অফিসার থাকার কথা, এখানে কিন্তু আমি শুধুমাত্র একজন উপজেলা কৃষি অফিসার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূল অঞ্চলে নারী কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা করছে সুইডেন দূতাবাসের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের CREA প্রজেক্ট। ইন জেনারেল বাংলাদেশে এখনও নারীরা কৃষক হিসেবে স্বীকৃত না। ওভারঅল দৃষ্টিভঙ্গি যদি আমরা না পাল্টাই, তাহলে আমি পলিসিতে পরিবর্তন আনবো না। পলিসিতে পরিবর্তন না আসলে আমার ইমপ্লিমেন্টেশনের জায়গায় বাজেট বরাদ্দ হবে না। বাজেট বরাদ্দ যদি আমি না করি, তাহলে নারীর অংশগ্রহণটা অনেক বেশি সমস্যা সংকুল থাকবে, প্রশ্নবিদ্ধ সবসময় থাকবে। জলবায়ু সংকট মোকাবেলা করে খাদ্য নিরাপত্তায় শ্রম দিয়ে যাচ্ছে উপকূলের নারীরা, কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে নেই এই নারীদের শ্রমের মূল্যায়ন। বিশ্বের নারীরা যখন চাঁদে যাচ্ছেন, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন, তখন আমার দেশের নারী কৃষকরা রয়ে যাচ্ছেন বৈষম্যের চক্রে, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অংশ হয়ে। অথচ একেবারে কৃষিকাজ থেকে শুরু করে ঘরের কৃষিকাজের যে ফসল সংরক্ষণ, সেই কাজে পূর্ণ অংশগ্রহণ তাদের। কিন্তু রাষ্ট্রের যে কাগজ কলম রয়েছে, তাতে কোনো ধরনের চিহ্ন নেই এই অবদানের। এবং একই সাথে বলা হচ্ছে যে কৃষিতে যে অবদান রয়েছে নারীর, সেই অবদান যদি নারীর ক্ষমতায়ন ও অর্থনীতিতে তুলে আনতে হয়, তাহলে নারীকে কৃষক হিসেবে স্বীকৃতির কোনো বিকল্প নেই। ফারহানা ন্যান্সি, শ্যামনগর, সাতক্ষীরা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।